আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমআইএসটি 2023-24 হায়ার ম্যাথের কোশ্চেন সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, এমআইএসটি ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথ থেকে কিন্তু 90 মার্ক এসে থাকে। অর্থাৎ এখানে প্রায় 18টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 5 করে। আর ফিজিক্সে হচ্ছে 70 মার্কের এক্সাম হয় এবং কেমিস্ট্রিতে হচ্ছে 30 মার্কের। তো বুঝতে পারতেছো, ম্যাথ থেকে কিন্তু একটা বড় মার্ক এসে থাকে। তো ম্যাথে ভালো করা খুবই ইম্পর্ট্যান্ট। আর ম্যাথের যেই ম্যাথগুলো আসে সেগুলো কিন্তু খুব একটা কঠিন না। যারা এইচএসসিতে মেইন বইয়ের ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করে থাকো, তারা কিন্তু অবশ্যই তাদের 50% প্রিপারেশন কিন্তু অলরেডি হয়ে যায়। বাকিটুকু জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করতে হয়। এমআইএসটি, বুটেক্স, বুয়েটের রিটেন কোশ্চেনগুলো যদি সলভ করে যাও তাহলে কিন্তু প্রিপারেশনটা ফুল হয়ে যায়। আচ্ছা, তো চলো আজকে আমরা প্রথম কোশ্চেনটা সলভ করি। এই কোশ্চেনটা এসেছে বহুপদী থেকে। প্রশ্নে বলতেছে যে এই ত্রিঘাত সমীকরণের মূলগুলো আলফা, বিটা এবং গামা হলে আলফা প্লাস বিটা বাই গামা স্কোয়ার, বিটা প্লাস গামা বাই আলফা স্কোয়ার এবং আলফা প্লাস গামা বাই বিটা স্কোয়ার মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণটি নির্ণয় করো। তো আমাদের প্রথমে যে সমীকরণ দেওয়া আছে এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ সমান সমান 0, এর মূলদ্বয় হচ্ছে আলফা, বিটা এবং গামা। তো এখান থেকে আমরা কি কি মান বের করতে পারি? দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হবে মাইনাস বি বাই এ। তো দেখতেই পাচ্ছ এখানে বি মানে হলো এক্স স্কোয়ারের সহগ, কিন্তু এখানে কিন্তু আমার এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 0। তারপর এ মানে ছিল এক্স কিউবের সহগ, তো এখানে এক্স কিউবের সহগ হচ্ছে 1, তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম 0। আচ্ছা, এরপর একইভাবে যদি আমরা দুইটা করে মূলের গুণফলের সমষ্টি বের করতে চাই, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার সূত্র ছিল সি বাই এ, যেখানে সি মানে হচ্ছে পি আর এ মানে হচ্ছে 1, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম পি। তারপর তিনটা মূলের গুণফল যেটা ছিল আলফা বিটা গামা, এটার সূত্র ছিল মাইনাস ডি বাই এ, যেখানে ডি মানে হচ্ছে আমাদের কিউ আর এ মানে হচ্ছে 1, তাহলে মাইনাস কিউ। আচ্ছা, তো এই মানগুলো আমরা এখান থেকে পেলাম। এবার আমাদের যে মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলেছে, আমরা যদি প্রথম মূলটার মান বের করতে চাই, অর্থাৎ আলফা প্লাস বিটা বাই গামা স্কোয়ার এর মানটা বের করতে চাই, তাহলে দেখো আলফা প্লাস বিটা এর মানটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারি মাইনাস গামা। এখানে বলা আছে যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0, তো এখান থেকে আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে মাইনাস গামা, আর নিচে হচ্ছে গামা স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাই? মাইনাস 1 বাই গামা। তো এটা হচ্ছে আমাদের নতুন যে সমীকরণ বের করতে বলেছে তার একটি মূল। খেয়াল করো, এই মূলটা কি আমার আগের মূলের জাস্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট এবং উল্টা। তাহলে আমরা কি কাজ করতে পারি? এখানে আমাদের যে এক্স রয়েছে এই সমীকরণে, মানে আমি ধরে নিচ্ছি যে এক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই গামা। দেখো, আমাদের তো এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলেছে, আর মূল মানে আমরা কি জানি? এক্স এর মান। এক্স এর মান হচ্ছে এটা, তাহলে এখান থেকে গামা ইকুয়াল টু হবে মাইনাস 1 বাই এক্স। গামা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 বাই এক্স। অর্থাৎ আমাদের যে ত্রিঘাত সমীকরণ প্রশ্নে দেওয়া আছে, সেই সমীকরণে আমরা যদি এক্স এর জায়গাতে 1 বাই এক্স বসিয়ে দিই, তাহলেই কিন্তু কাঙ্ক্ষিত সমীকরণটা পাওয়া যায়। তাহলে এক্স এর জায়গায় আমি এখন মাইনাস 1 বাই এক্স বসাচ্ছি, মাইনাস 1 বাই এক্স হোল কিউব প্লাস পি ইন্টু মাইনাস 1 বাই এক্স, তারপর হচ্ছে প্লাস কিউ ইকুয়াল টু 0। আচ্ছা, তো কিউব করে দিলে আমরা পাচ্ছি মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস পি বাই এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। তো এখন যেহেতু ভগ্নাংশ আসছে, আমরা কি করতে পারি? সিম্পলি লসাগু না করে সবাইকেই এক্স কিউব দিয়ে গুণ করে দিতে পারি। এবং যেহেতু শুরুতে মাইনাস রয়েছে, আচ্ছা একটা কাজ করি, আমরা সবাইকে আগে এক্স কিউব দিয়ে গুণ করে দিই, তাহলে কত আসে? মাইনাস 1, তারপরে মাইনাস, দেখো এটাকে এক্স কিউব দিয়ে গুণ করলে কি হবে? এক্স কিউব আর এক্স কাটাকাটি গিয়ে একটা এক্স স্কোয়ার থাকবে, তাহলে হচ্ছে পি ইন্টু এক্স স্কোয়ার, তারপর প্লাস কিউ এর সাথে এক্স কিউব গুণ হবে ইকুয়াল টু 0। তাহলে এটাই কিন্তু আমার সমীকরণ। এটা যদি আমি সাজিয়ে লিখি তাহলে হবে কিউ এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছ। 2 নম্বর কোশ্চেনটা অন্তরীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলতেছে যে y ইকুয়াল ln x বাই x হলে প্রমাণ করো যে y2 সমান 2 ln x মাইনাস 3 ডিভাইডেড বাই x কিউব। অর্থাৎ এখানে আমাদেরকে y কে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে।
তো ফার্স্টে যদি আমরা এখানে y কে একবার ডিফারেন্সিয়েট করে দেই তাহলে বুঝতে পারতেছো আমাদেরকে u বাই v এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো সূত্রটা আমি ফার্স্টে সাইডে লিখে দিচ্ছি যে ddx অফ uv, ddx অফ uv বের করার সূত্রটা লিখে দিচ্ছি এখানে। তো সূত্রটা হচ্ছে, আচ্ছা এখানে দেখো uv না, এখানে হচ্ছে যেহেতু ভাগ আকারে রয়েছে এখানে u ভাগ v, ddx অফ u বাই v এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো সূত্রটা হচ্ছে নিচে v স্কয়ার, উপরে হবে v ddx অফ u মাইনাস u ddx অফ v। আচ্ছা, তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমরা কি করব, নিচে v স্কয়ার অর্থাৎ নিচে যা থাকবে সেটাকে স্কয়ার করে দিব, উপরে হচ্ছে v ddx অফ u অর্থাৎ লবকে ddx করতে হবে। তো ln x কে ddx করলে হয় 1/x, তারপর মাইনাস u অর্থাৎ ln x ddx অফ v অর্থাৎ x কে ddx করতে হবে। তো x কে ddx করলে হবে 1। তো এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে y1 এর মানটা পেয়ে যাব 1 মাইনাস ln x ডিভাইডেড বাই x স্কয়ার। এরপর আবারও আমাদেরকে y1 কে ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, তো এবারও কিন্তু আমাদেরকে u বাই v সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে নিচে হচ্ছে আমাদের v স্কয়ার অর্থাৎ x স্কয়ারের হোল স্কয়ার, এখানে হবে v ddx অফ u। তো লবকে ddx করতে হবে, বুঝতেই পারতেছো 1 কে ddx করলে হয় 0 মাইনাস ln x কে ddx করলে হবে 1/x। আচ্ছা, তো v ddx অফ u গেল, তারপরে মাইনাস u, এরপরে হচ্ছে ddx অফ v অর্থাৎ x স্কয়ারকে ddx করতে হবে। তো x স্কয়ারকে ddx করলে আমরা পেয়ে যাব 2x। আচ্ছা, এরপর সিম্পলিফাই করতে হবে। এখানে দেখো 0 লেখা যেই কথা না লেখা কিন্তু একই কথা। তো আমরা যদি x স্কয়ার আর 1/x এখানে কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের কাছে একটা x থাকবে আর সামনে হবে মাইনাস, তাহলে লাইনটা হচ্ছে মাইনাস x। তারপরে এখানে গুণ আকারে আছে, আমরা জাস্ট গুণ করে দিব। তো 2x আর 1 গুণ করলে হচ্ছে মাইনাস 2x, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস 2x ln x, আর নিচে আমাদের থাকতেছে x পাওয়ার 4। আচ্ছা, এরপর দেখো এখানে মাইনাস 2x আর মাইনাস x করলে আমরা পেয়ে যাব মাইনাস 3x, আর এটাকে আমরা ফার্স্টে লিখতেছি তাহলে 2x ln x, তারপরে হচ্ছে মাইনাস 3x ডিভাইডেড বাই x পাওয়ার 4। আমাদের অঙ্কটা কিন্তু প্রায় শেষ, এবার জাস্ট আমরা লব থেকে x কমন নিব। তো লব থেকে যদি আমরা x কমন নিই তাহলে লাইনটা হবে 2 ln x মাইনাস 3, আর নিচে হচ্ছে x পাওয়ার 4। তো এখন এই যে দেখো x আর x পাওয়ার 4 কাটাকাটি করলে নিচে x কিউব থাকবে আর উপরে থাকবে 2 ln x মাইনাস 3। এটাই কিন্তু আমাদের প্রশ্নে প্রুফ করতে বলেছিল। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যদি এই ত্রিঘাত সমীকরণের মূলগুলো abc হয় তবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এবং এটা এর মান নির্ণয় করো। আচ্ছা, তো যেহেতু সমীকরণের মূলগুলো হচ্ছে abc তাহলে ফার্স্টেই আমরা যে মানগুলো বের করতে পারি সেটা হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু সূত্র কি মাইনাস b বাই a। আচ্ছা, তাহলে মাইনাস b মানে হচ্ছে মাইনাস p ডিভাইডেড বাই a মানে হচ্ছে 1, তাহলে আমরা পেয়ে গেলাম শুধু p। তারপর যদি আমরা দুটো করে মূলের গুণফলের সমষ্টি বের করি ab প্লাস bc প্লাস ca, এটার সূত্র ছিল c বাই a। দেখতে পাচ্ছ c মানে হচ্ছে q ডিভাইডেড বাই a মানে হচ্ছে 1 অর্থাৎ q। এরপর তিনটা মূলের গুণফল এটা হচ্ছে মাইনাস d বাই a। তো মাইনাস d মানে হচ্ছে আবার মাইনাস r, তাহলে এখানে মাইনাস r নিচে হচ্ছে a অর্থাৎ 1, তাহলে পেয়ে গেলাম মাইনাসে মাইনাসে প্লাস r। আচ্ছা, তো এই মানগুলো পেয়ে গেলে এবার আমরা খুব ইজিলি দুটো মান বের করতে পারি। তো ফার্স্টে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বের করার সূত্র আমরা পড়েছিলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখন জাস্ট মান বসালেই হয়ে গেল। তো এটার মান হচ্ছে p, তাহলে এখানে p স্কয়ার মাইনাস 2 ইন্টু এর মানটা হচ্ছে q, তাহলে এখানে বসিয়ে দিলাম q। এরপর একইভাবে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মানটা বের করব। আচ্ছা, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস, আচ্ছা এখান থেকে দেখো মাইনাস ab মাইনাস bc মাইনাস ca হয়। তো আমরা একটা কাজ করতে পারি, মাইনাসটা একবারে কমন নিয়ে লিখি, তাহলে হবে ab প্লাস bc প্লাস ca।
আর এতটুকু করার পরে আমাদেরকে যেহেতু এখানে -3abc নেই, তাহলে আমরা এইখানে +3abc লিখে দিব। আশা করি এই সূত্রটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের a³ + b³ + c³ এর সূত্র। এখন মান বসালে কিন্তু এই অঙ্কটা হয়ে যায়। তাহলে a + b + c এর মানটা আমরা পেয়েছিলাম p। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই মানটা আমরা পেয়েছিলাম p। আচ্ছা, এরপর ব্র্যাকেটের ভিতরে যে এটার মান কিন্তু আমরা বের করেছি মাত্রই, সেটা হচ্ছে p² - 2q। এরপর মাইনাস আবারও ab + bc + ca এর মান হচ্ছে q। তাহলে এখানে বসাচ্ছি q। এরপর +3 * abc, abc এর মানটা হচ্ছে r। তো এবার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে জাস্ট এখানে যোগ বিয়োগ হয়, তাহলে এটা হচ্ছে p² - 2q - q করলে আমরা পেয়ে যাব -3q, আর হচ্ছে +3r। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। চলো এবার লিমিট থেকে আসা এই ম্যাথটা সলভ করি। এখানে আমাদের প্রশ্নে বলতেছে যে লিমিট x টেন্ডস টু 0 10x - sin x / x³ এর মান নির্ণয় করো। বুঝতেই পারতো সেটা কিন্তু মেইন বইয়েরই একটা ম্যাথ। আচ্ছা, তো এটা সলভ করার জন্য আমাদের ফার্স্টেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এখানে 10x - sin x, আমরা প্রথমেই এখান থেকে 10x কমন নিয়ে নিব। আচ্ছা, তো যদি আমরা 10x কমন নিয়ে নিই তাহলে হবে 1 মাইনাস। আচ্ছা, দেখো এখানে 10x মানে হচ্ছে sin x / cos x। 10x মানে আমরা জানি sin x / cos x, অর্থাৎ আমরা sin x / cos x কমন নিয়েছি। তো এখানে কিন্তু sin x ছিল, কিন্তু 1/cos x ছিল না, অর্থাৎ আমরা 1/cos x অতিরিক্ত কমন নিয়েছি। এজন্য আমাদেরকে cos x দিয়ে এখানে গুণ করে দিতে হবে। আচ্ছা, তারপর নিচে আমাদের রয়েছে x³। আর এই জিনিসটা দেখো, এখন যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এই লাইনটা ফিরে আসে। 10x আর 1 গুণ করলে 10x আসে। এরপর 10x এর সাথে যদি আমরা cos x গুণ করে দেই তাহলে কিন্তু sin x আসে। আচ্ছা, এরপর এখানে আমাদের রয়েছে x³। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে লিমিট লিখে নিচ্ছি। লিমিট x টেন্ডস টু 0, এখানে হচ্ছে 10x। এরপর এই যে 1 - cos x, আমরা জানি যে 1 - cos 2θ এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে এখানে আমরা সূত্র লিখতেছি 2 sin স্কয়ার থিটা। আর এখানে কিন্তু কোনটা অর্ধেক হয়, এখানে যদি x হয় তাহলে এখানে হবে x/2। 1 - cos θ সূত্র হচ্ছে 2 sin স্কয়ার θ/2। আচ্ছা, নিচে হচ্ছে x³। তারপরে যে এখানে যে 2 রয়েছে এটাকে আমরা শুরুতে নিয়ে আসতেছি, তাহলে 2 লিমিট x টেন্ডস টু 0, এরপর 10x। এখানে যেহেতু 3টা x রয়েছে, আমরা একটা কাজ করব, একটা x দিব 10 এর নিচে আর বাকি দুইটা এর নিচে দিয়ে দিচ্ছি। তাহলে 10x/x ইন্টু আরেকবার লিমিট লিখতেছি, লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে আমাদের sin স্কয়ার x/2। আর এখানে আমরা একটা x দিয়েছি, বাকি দুইটা x এখানে দিলাম। আচ্ছা, তো এখন দেখো যেহেতু এখানেও স্কয়ার রয়েছে এখানেও স্কয়ার রয়েছে, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে হোল স্কয়ার আকারে লিখতে পারি। এরপর আমরা যে সূত্র পড়েছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 10x/x এর মান কিন্তু 1 হয়ে যায়, তাহলে 2 × 1। একইভাবে লিমিট x টেন্ডস টু 0 sin x/x সেটার মানও কিন্তু 1 হয়। তবে এখানে শর্ত হচ্ছে x এর সহগগুলোকে সেম হতে হয়। এখানে x এর সহগ হচ্ছে হাফ, তো এখানে আমাদেরকে x এর সহগকে হাফ বানাতে হবে। অর্থাৎ আমরা এখানে হাফ নিচে হাফ গুণ করেছি, কিন্তু দেখো এখানে কিন্তু আবার হোল স্কয়ার রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা 1/4 হরে গুণ করেছি। এজন্য আমাদেরকে লবের মধ্যেও 1/4 গুণ করতে হবে। হরে 1/4 গুণ করেছি, এজন্য উপরেও 1/4 গুণ করলাম। আচ্ছা, তাহলে এটার মান 1 হয়ে গেল, ইন্টু একইভাবে এটা হচ্ছে 1 স্কয়ার, অর্থাৎ 1ই হবে, ইন্টু হচ্ছে 1/4। আর এখানে যেহেতু প্রত্যেকটা x/2, আমরা কিন্তু চাইলে এটাকেও x/2 লিখতে পারি। কারণ দেখো তুমি যদি দুই পাশে 2 দিয়ে ভাগ করো তাহলে এটা x/2 হবে, আর 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই থাকে। আচ্ছা, তো আমাদের অঙ্কটা শেষ। এবার জাস্ট 2 আর 1/4 কাটাকাটি করলে হয় হাফ, তাহলে আমাদের নির্ণয় অ্যান্সারটা হচ্ছে হাফ। আচ্ছা, এটাও কিন্তু তোমাদের পরিচিত একটা ম্যাথ। এখানে এই ম্যাথটা ত্রিকোণমিতি থেকে এসেছে, আর এই অঙ্কটা করতে আমাদের যে সূত্র লাগবে সেটা যদি আমি আগে লিখে দেই, এটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা। এর সূত্র আমরা ইউজ করব 1 - cos 2θ। এরপর একইভাবে যখন আমাদের কাছে 2 cos স্কয়ার থিটা আসবে তখন এর সূত্র আমরা ইউজ করব 1
প্লাস কস 2 থিটা। আচ্ছা, তো এবার চলো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ম্যাথটা শুরু করি। তো এখানে আছে আমাদের 2 সাইন 11 ডিগ্রি 15 মিনিট। তো আমরা এখানে উত্তর দেখে দেখে আগাবো। এখানে দেখো ফার্স্টে আমাদের কিন্তু রুট রয়েছে, তো আমরা একটা কাজ করব, এখানে রুট দিয়ে দিব। রুট দিতে হলে তাহলে কিন্তু ভিতরের প্রত্যেকটার মধ্যে স্কোয়ার দিতে হবে। আচ্ছা, এরপর দেখো আমাদের যেহেতু 2 স্কোয়ার আসছে, তো 2 স্কোয়ার মানে কিন্তু আমরা লিখতে পারি যে 2টা 2, তারপরে হচ্ছে সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের কিন্তু 2 সাইন স্কোয়ার থিটা চলে আসছে। এখানে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে লাইনটা দাঁড়াবে রুট ওভার অফ 2 থাকবে 2 সাইন স্কোয়ার থিটা, এর সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, অর্থাৎ এইটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11 দুগুণে 22 ডিগ্রি আর 15 দুগুণে 30 মিনিট। আচ্ছা, গেল। তো এবার যেহেতু এখানে আমাদের 2 গুণ আকারে রয়েছে, আমরা সিম্পলি 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 2 একে 2 মাইনাস 2 কস 22 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, এতটুকু করার পরে দেখো আমাদের প্রথমে যে রুট 2 মাইনাস এতটুকু কিন্তু মিলেছে। এবার মাইনাসের পরে কিন্তু আবারও রুট রয়েছে, তো আমাদের কি করতে হবে, মাইনাসের পরে আবারও রুট দিয়ে এদের মধ্যে স্কোয়ার দিতে হবে। তাহলে লাইনটা হবে 2 মাইনাস, এখানে আমরা কি করব, মাইনাসের পরে আবারও রুট দিব, আর রুট দিলে কি করতে হবে, প্রত্যেকটার মধ্যে স্কোয়ার দিতে হয়। তাহলে 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার না লিখে আমরা লিখতে পারি 2 গুণ 2, তারপরে হচ্ছে কজ স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, এটা করার ফলে দেখো আমাদের কিন্তু এবার 2 কজ স্কোয়ার থিটা চলে আসছে, অর্থাৎ দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে রুট ওভার অফ 2 মাইনাস আবারও রুট, এখানে আমাদের 2 থাকবে, তারপরে ইনটু এই যে 2 কজ স্কোয়ার থিটা, এর সূত্র হচ্ছে 1 প্লাস কস 2 থিটা। তো এখানে দেখো 22 দুগুণে হচ্ছে 44 ডিগ্রি আর 30 দুগুণে হচ্ছে 60 মিনিট। তো আমরা জানি যে 60 মিনিটে কিন্তু 1 ডিগ্রি হয়, তাহলে 44 ডিগ্রি আর 1 ডিগ্রি মিলে হবে এখানে 45 ডিগ্রি। আচ্ছা, আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। তারপর রুট ওভার অফ 2 মাইনাস, এবারও যেহেতু 2 গুণ আকারে রয়েছে, তো আমরা সিম্পলি 2 দিয়ে গুণ করব। তাহলে 2 একে হচ্ছে 2 প্লাস 2 ইন্টু কস 45। তো আমরা এখানে কস 45 না লিখে কস 45 এর মানটা বসিয়ে দিব, যেটা হচ্ছে 1/√2। আচ্ছা, এরপর দেখো 2 মাইনাস, এরপর হচ্ছে রুট 2 প্লাস 2 আর 1/√2 যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু √2 থাকে, কারণ 2 মানে হচ্ছে 2টা √2, তাহলে কাটাকাটি করলে থাকতেছে একটা √2। তো আমরা যে মানটা পেয়েছি আমাদের কিন্তু প্রশ্নে এইটাই প্রুফ করতে বলেছিল, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। চলো এবার বিপরীত ত্রিকোণমিতি থেকে আসা এই কোশ্চেনটা সলভ করি। এখানে আমাদের বলতেছে যে সমাধান করো এই রাশিটা, তো এখান থেকে আমাদেরকে x এর মান বের করতে হবে। তো ফার্স্টে আমরা যে কাজটা করতে পারি, দেখো এখানে যে cos ইনভার্স x রয়েছে, এটাকে আমরা sin ইনভার্সে রূপান্তর করতে পারি। তাহলে sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y সেই সূত্র অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তো cos ইনভার্স x কে sin ইনভার্সে রূপান্তর করার জন্য আমাদেরকে একটি চিত্র এঁকে নিতে হবে। আচ্ছা, তো দেখো আমরা জানি যে কজের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে আমাদের রয়েছে শুধু x, তো x কে আমরা কি বলতে পারি, x/1। তাহলে হচ্ছে আমাদের ভূমি x এবং অতিভুজ হলো 1, এজন্য আমরা এখানে ভূমি এর জায়গায় লিখে দিচ্ছি x, অতিভুজের জায়গায় লিখে দিচ্ছি 1। তো আমাদের লম্বের মানটা অজানা, এটা বের করব। লম্বের মান বের করার সূত্র হচ্ছে রুট ওভার অফ অতিভুজ স্কয়ার অর্থাৎ 1 মাইনাস ভূমি স্কয়ার অর্থাৎ x স্কয়ার। তাহলে দেখো এবার যদি আমরা সাইন ইনভার্স লিখতে চাই, তাহলে এখানে লিখতে হবে লম্ব বাই অতিভুজ। তো লম্বের মানটা হচ্ছে √1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে 1, এরপরে মাইনাস সাইন ইনভার্স x ইকুয়াল টু বাকি যা আছে তাই লিখে দিচ্ছি, সাইন ইনভার্স 1 মাইনাস এক্স। আচ্ছা, এরপরে দেখো এখানে তাহলে 1টাকে বাদ দিতে পারি আমরা, তাহলে আমাদের সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y এই সূত্র হয়ে যায়। তো এই সূত্রটা আমি আগে লিখে দিচ্ছি সাইডে, সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y। তো এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স x √1 মাইনাস y স্কয়ার, তারপর এখানে যেহেতু মাইনাস মাঝখানে হবে মাইনাস y √1 মাইনাস x স্কয়ার।
তো এটি হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র। মাঝখানে প্লাস হলে এখানে জাস্ট প্লাস হতো। আচ্ছা, তাহলে সূত্র লিখে ফেলতেছি। সাইন ইনভার্স ফার্স্টে হচ্ছে আমাদের এক্স, তারপরে ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ওয়াই, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার। এটা গেল, তারপরে মাইনাস ওয়াই, ওয়াই মানে হচ্ছে এক্স, ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এইটাকে, এটা হচ্ছে আমাদের এক্স, তো ফার্স্ট অফ অল এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো? 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে 1 থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে 1 মাইনাস হবে আর এটা হবে প্লাস। বিয়োগ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ করতে হয়। তাহলে দেখো 1 মাইনাস 1 কাটাকাটি গিয়ে কিন্তু শুধু এক্স স্কোয়ার আসে। তো আমি এখানে কি করলাম যে ওয়াই ওয়াই লিখেছি, তারপর রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সেখানে এক্স মানে হলো এই জিনিসটা, তো আমি জিনিসটা একবারে রাফ করে এখানে লিখে দিচ্ছি। তাহলে মানটা কিন্তু আসে এক্স স্কোয়ার, আর এর মধ্যে রুট ছিল, এর মধ্যে যে রুট ছিল, রুট করলে কিন্তু আমরা শুধু এক্সই পাবো। আচ্ছা, তাহলে ইনটু হচ্ছে এক্স। আচ্ছা, এতটুকু আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এরপরে ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স। এবার দেখো আমাদের কাছে কিন্তু দুই পাশেই সাইন ইনভার্স রয়েছে, তো আমরা কি করতে পারি? দুই পাশ থেকেই সাইন ইনভার্স বাদ দিতে পারি, তাহলে ব্র্যাকেটের ভিতরে এটা থাকে। তো দেখো রুট এ আর রুট এ গুণ করলে আমরা কি জানি? এ হয়। একইভাবে এইটা আর এটা গুণ করলে কিন্তু রুট থাকবে না, এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ গুণ করলে কি হবে? হোল স্কোয়ার চলে আসবে, হোল স্কোয়ার আর রুট কাটাকাটি দিলাম। এরপরে মাইনাস এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, ইকুয়াল টু থাকতেছে 1 মাইনাস এক্স। আচ্ছা, এরপরে দেখো দুই পাশ থেকেই কিন্তু আমরা 1 কেটে দিতে পারি, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, আর এই মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে আসলে হবে প্লাস এক্স ইকুয়াল 0। তো এখান থেকে এক্স এর মান বের করার জন্য আমরা সিম্পলি মাইনাস এক্স কমন নিতে পারি, তাহলে এখানে হচ্ছে 2x, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস 1 ইকুয়াল টু 0। বাকিটুক নিশ্চয়ই বুঝতে পারতেছো, এক্স এর একটা মান হচ্ছে 0, আরেকটা হচ্ছে 2x মাইনাস 1 ইকুয়াল 0। এখান থেকে আমরা পাবো x ইকুয়াল টু 1/2 অর্থাৎ হাফ। তাহলে আমরা x এর দুটি মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 0, একটি হচ্ছে হাফ। তো এগুলো হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আচ্ছা, যোগজীকরণের এই কোশ্চেনটা কিন্তু একবার বুয়েটে আসছিল, বুয়েট 16 অথবা 17 সালে মেবি আসছিল। এটা হালকা একটু বড়, বাট আমরা কিন্তু চাইলে এটা সহজে সলভ করতে পারি। চলো এবার শিখে ফেলি যে কিভাবে সলভ করতে হবে। তো সলভ করার জন্য আমরা ফার্স্টেই এখানে রয়েছে ই পাওয়ার এম টেন ইনভার্স এক্স, আমরা কি করতে পারি? টেন ইনভার্স এক্সকে জেড ধরতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা চলে আসে। তো আমি এখানে সাইডে লিখতেছি যে ধরি টেন ইনভার্স এক্স ইকুয়াল জেড। তো দুই পাশে যদি ডিডিএক্স করা হয় তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেডকে ডিডিএক্স করলে হবে ডিজেড বাই ডিএক্স। তারপর নিশ্চয়ই জানো যে এই পাশে ডিএক্স ভাগ আছে, এ পাশে আসলে কি হবে? গুণ হবে। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এর মান হচ্ছে ডিজেড। এবং লক্ষ্য করো এখান থেকে যদি আমরা বের করতে চাই যে এক্স এর মানটা কত হবে, এক্স এর মানটা কিন্তু হবে 10z। এখান থেকে আমি বলতে পারি যে আমাদের এক্স এর মানটা হচ্ছে 10z। আচ্ছা, এবার এখানে দেখো আমাদের কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার রয়েছে, দুইটা রয়েছে। তো আমি যদি এটাকে ফার্স্ট অফ অল ভেঙে লিখি তাহলে ই পাওয়ার এম টেন ইনভার্স এক্স, আমি এখানে লিখতেছি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, দুইটাকে ভেঙে লিখলাম, ইন্টু ডিএক্স। আচ্ছা, এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিব। তাহলে ইন্টিগ্রেট ই পাওয়ার এম টেন ইনভার্স এক্সকে আমরা ধরেছি জেড। এরপর দেখো এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এর জায়গায় কিন্তু আমরা ডিজেড বসিয়ে দিতে পারি। আর আরেকটা যে 1 প্লাস এক্স স্কোয়ার রয়েছে, এখানে 1 প্লাস এই যে এক্স, এক্সের জায়গাতে আমরা এবার বসাতে পারি 10z। তাহলে এখানে আমি বসাচ্ছি 1 প্লাস 10 স্কোয়ার জেড, এই যে এখানে স্কোয়ার রয়েছে এজন্য 10 স্কোয়ার জেড। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেট ই পাওয়ার এম জেড। দেখো 1 প্লাস 10 স্কোয়ার থিটা, এর সূত্র কি? সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে ডিজেড। তো আমরা জানি যে 1/সেক স্কোয়ার থিটা এটাকে লেখা যায় কজ স্কোয়ার থিটা, এখানে আমরা লিখে দিচ্ছি কজ স্কোয়ার জেড। তো যেহেতু স্কোয়ার চলে আসছে আমরা কি করবো? এখানে 2 নিয়ে আসবো, এখানে 2 নিয়ে এসে বাইরে হাফ দিয়ে দিব, তাহলে 2 কজ স্কোয়ার থিটা এর সূত্র হয়।
যখনই আমাদের যোগজীকরণের ভিতরে সাইন স্কোয়ার বা কজ স্কোয়ার চলে আসবে তখনই কিন্তু আমরা এই ফরম্যাটটা নিয়ে আসি। তাহলে আমাদের সূত্র হচ্ছে যে 2 কজ স্কোয়ার থিটা এর সূত্র। এটা কিন্তু আমরা একটু আগে একটা ম্যাথে করেছি। তো হাফ ই পাওয়ার এম জেড 2 কজ স্কোয়ার থিটা এর সূত্র আমরা পড়েছিলাম 1 প্লাস কস 2 থিটা, এরপর হচ্ছে ডিজেড। আচ্ছা, এরপর আমরা সিম্পলি এখানে ই পাওয়ার এম জেড দিয়ে গুণ করতে পারি, তাহলে হবে ই পাওয়ার এম জেড প্লাস ই পাওয়ার এম জেড ইন্টু কস 2z ডিজেড। আচ্ছা, এখন দেখো যেহেতু মাঝখানে প্লাস অর্থাৎ দুইটা রাশি আলাদা হয়ে গেছে, তো আমরা এবার এটাকে আলাদাভাবে লিখতে পারি। তাহলে হাফ ইন্টিগ্রেট, একবার হচ্ছে ই পাওয়ার এম জেড ডিজেড আর একবার হচ্ছে প্লাস হাফ দিয়ে কিন্তু এটাকেও গুণ করতে হবে, তাহলে হাফ ই পাওয়ার এম জেড ইন্টু কস 2z ডিজেড। আচ্ছা, তো এবার দেখো এটাকে যদি আমরা এখানে ইউভি সূত্রে অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যায়। তো এই জন্য এটার সলভের আমরা একটা শর্টকাট সূত্র শিখব। তো শর্টকাট সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। যদি আমাদের থাকে যে ই পাওয়ার এ এক্স ইন্টু কস বিএক্স, তো এটাকে যদি আমাদেরকে ইন্টিগ্রেট করতে বলে তাহলে এর সরাসরি যে সূত্র সেটা হচ্ছে ই পাওয়ার এ এক্স নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স। আচ্ছা, তো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে হাফ, প্রথমটা তো ইজিলি হয়ে যায়, ই পাওয়ার এম জেড এটাকে ইন্টিগ্রেট করলে হবে ই পাওয়ার এম জেড ভাগ এম। যে চলকের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করব সেই চলক দিয়ে ভাগ করে দিতে হয়, মানে সেই চলকের সহগ দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, প্লাস হাফ। এবার এখানে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে লক্ষ্য করো এ মানে হচ্ছে এই যে ই এর পাওয়ারে এক্স এর সহগ, আর বি মানে হচ্ছে কজের ক্ষেত্রে যে এক্স তার সহগটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের ই পাওয়ার এক্স অর্থাৎ প্রথমটা যা আছে তাই থাকবে। এখানে লাইনটা হবে তাহলে ই পাওয়ার এম জেড, নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ মানে হচ্ছে আমাদের এম, আমি যদি এখানে সাইডে লিখে দিই, এখানে আমাদের এ হচ্ছে এম এবং বি হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এম স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু এ অর্থাৎ এম কস 2x প্লাস 2 সাইন 2x। আচ্ছা, এখানে খেয়াল করো আমাদের কিন্তু চলকটা x নেই, চলকটা হচ্ছে z, তাহলে এখানে আমাদেরকে অবশ্যই z লিখতে হবে। এখানে আমি লিখে দিচ্ছি z। আচ্ছা, তো সূত্রটা জাস্ট বুঝতে পারলে কিন্তু হয় যে আমাদের এখানে a এর জায়গাতে m রয়েছে আর b এর জায়গাতে 2 রয়েছে, আর চলক হিসেবে আমাদের রয়েছে z, এজন্য আমি এখানে z লিখে দিয়েছি। আচ্ছা, তো যেহেতু যোগজীকরণ করা শেষ, এবার আমরা এখানে লিখে দিতে পারি প্লাস c। এবার জাস্ট এটাকে আমরা সিম্পলিফাই করব, তাহলে হাফ অথবা 1/2m লিখতে পারি যে ই পাওয়ার এম জেড ভাগ 2m প্লাস হচ্ছে হাফ ইন্টু ই পাওয়ার এম জেড নিচে হচ্ছে এম স্কোয়ার প্লাস 4 ইন্টু এম কস 2z প্লাস 2 সাইন, এখানে হচ্ছে 2z প্লাস হচ্ছে c। তো আমরা এখানে চাইলে এবার আমরা শুরুতে কিন্তু টেন ইনভার্স এক্স কে জেড ধরেছিলাম, তো সবগুলো জেড এর জায়গায় টেন ইনভার্স এক্স না বসিয়ে আমরা সিম্পলি এখানে বাংলা কথা লিখে দিতে পারি যে যেখানে জেড মানে হচ্ছে টেন ইনভার্স এক্স। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। চলো এবার কনিক থেকে আসা এই কোশ্চেনটা সলভ করি। এখানে আমাদের বলতেছে যে পি এর মান কত হলে এই উপবৃত্তটি 0, বিন্দু দিয়ে অতিক্রম করবে, অর্থাৎ এত বিন্দুগামী হবে। তো আমরা জানি যে যে কোনো একটা সমীকরণ যদি কোনো বিন্দুগামী হয় তাহলে আমরা সিম্পলি বিন্দুটা দিয়ে সমীকরণকে সিদ্ধ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে 4x² প্লাস py² ইকুয়াল টু 80 এই সমীকরণটাকে 0, বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব। তাহলে x এর জায়গায় হচ্ছে 0, 4 ইন্টু 0 প্লাস p ইন্টু হোল স্কোয়ার ইকুয়াল টু 80। তাহলে দেখো এটা গুণ করলে কিন্তু 0ই হয়ে যায়, আর এখানে +-4 কে হোল স্কোয়ার করলে আমরা পেয়ে যাব 16। তাহলে 16p ইকুয়াল টু 80। তাহলে p এর মানটা হচ্ছে 80/16 অর্থাৎ 5। তো p এর মানটা যেহেতু পেয়ে গিয়েছি তাহলে আমাদের উপবৃত্তের যে সমীকরণ সেটা হচ্ছে 4x² + 5y² = 80। আচ্ছা,
তো এরপরে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে উপবৃত্তটির উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক এবং অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা করার জন্য আমাদেরকে অবশ্যই উপবৃত্তটিকে আদর্শ আকারে নিতে হবে। তো তার জন্য কিন্তু এখানে 1 বানাতে হয়। আমরা সিম্পলি সবাইকে 80 দিয়ে ভাগ করতে পারি। তো তাহলে হবে 4x² ভাগ 80 প্লাস 5y² ভাগ 80 ইকুয়াল টু 1। তো এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে x²/20 প্লাস y² ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু 1। তো বুঝতে পারতেছো যে আমাদের আদর্শ ইকুয়েশন হচ্ছে x²/a² প্লাস y²/b² ইকুয়াল 1। তাহলে আমরা পেয়ে গেলাম a² ইকুয়াল 20 এবং b² ইকুয়াল 16। আচ্ছা, এরপরে উপকেন্দ্র বের করতে হলে আগে বের করতে হয় উৎকেন্দ্রিকতা। তাহলে ই এর মানটা বের করে নিচ্ছি। ই এর মানটা বের করার সূত্র হচ্ছে √1 - b²/a²। তো খেয়াল রাখবে এখানে কিন্তু মাঝে মধ্যে a²/b² হয়। আমরা এভাবে মনে রাখবো যে যার মান বড়, উপবৃত্তের বেলায় যেটার মান বড় হয় সেটা নিচে বসে, যেটার মান বড় হয় সেটা নিচে বসে। তাহলে এখানে বসবে 20, উপরে বসবে 16। আর অধিবৃত্তের বেলায় যেটা আরক্ষ থাকে, দেখো অধিবৃত্তের সমীকরণে কিন্তু মাঝখানে মাইনাস হয়। তাহলে এক্স এর আগে যদি প্লাস হতো তাহলে এক্স অক্ষ হতো আরক্ষ এবং ওয়াই অক্ষকে আমরা বলি অনুবন্ধী অক্ষ। যখন ওয়াই এর আগে মাইনাস বসে অধিবৃত্তের বেলায়, তখন অধিবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতার সূত্রে নিচে হয় আরক্ষের যে সংখ্যা থাকে সেটা। আর উপবৃত্তের বেলায় আমার অত কিছু চিন্তা করা লাগে না, আমরা জাস্ট সিম্পলি মনে রাখবো এ আর বি এর মধ্যে যেটা বড় সেটাই নিচে বসে। আচ্ছা, তো এবার যদি আমরা এখানে ফার্স্ট অফ অল কাটাকাটি করে নিই তাহলে দেখো 4 দিয়ে কাটলে 4 আর এখানে 5 হয়, অর্থাৎ √1 - 4/5। এবার লসাগু করলে এখানে 5, এখানে হচ্ছে 5 - 4। আচ্ছা, তো বিয়োগ করলে হচ্ছে 1 কে রুট করলে 1ই থাকে এবং 5 কে রুট করলে হয় √5। তাহলে কিন্তু আমরা উৎকেন্দ্রিকতার মানটা পেয়ে গেলাম। এবার বের করতে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র, তো এখানে বুঝতে পারতেছো যে আমাদের কেন্দ্র হচ্ছে 0,0, তাহলে উপকেন্দ্র বের করার সূত্র হবে ±ae, 0। আচ্ছা, তো এর মানটা হচ্ছে √20। এর মানটা হচ্ছে কত? √20। তো √20 কে আমরা লিখতে পারি 2√5 ইন্টু হচ্ছে ই। তো ই এর মানটা আমরা পেয়েছি 1/√5, কমা হচ্ছে 0। তাহলে বুঝতে পারতেছো √5 কাটাকাটি গেলে থাকে ±2, 0। তো এটি হচ্ছে আমাদের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক। এবার আমরা বের করব অক্ষ দ্বয়ের দৈর্ঘ্য। তো এখানে উপবৃত্তের দুইটা অক্ষ হয়, একটা হচ্ছে বৃহদাক্ষ, একটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। আচ্ছা, তাহলে আমি এখানে একবারে লিখে দিচ্ছি যে অক্ষ দ্বয়ের দৈর্ঘ্য। তো বৃহদাক্ষ বের করার সূত্র হচ্ছে 2a এবং ক্ষুদ্রাক্ষ বের করার সূত্র হচ্ছে 2b। আচ্ছা, তাহলে দেখো 2 ইন্টু এর মানটা আমরা কি বলেছিলাম 2√5, আর 2 ইন্টু বি এর মানটা হচ্ছে √16 অর্থাৎ 4। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 2 দুগুণে 4 √5 এবং 4 দুগুণে 8। আচ্ছা, তাহলে যে 4√5 এবং 8 এগুলো হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ আর বৃহদাক্ষ। তো আমি যদি তোমাদেরকে, অঙ্কটা কিন্তু এখানে শেষ, আমি জাস্ট আরেকটু চিত্রকে বুঝাই। দেখো এখানে আমাদের যেহেতু x²/a², এখানে এর মানটা বড়, তাহলে উপবৃত্তের চিত্রটা হবে এরকম। এর মানটা যেহেতু বড় তাহলে উপবৃত্তের যে বৃহদাক্ষ সেটা কিন্তু এক্স অক্ষ বরাবর থাকে। আচ্ছা, তো বৃহদাক্ষ হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য এবং এটা হচ্ছে আমাদের উপবৃত্তের কেন্দ্র। আচ্ছা, তো এই যে উপবৃত্তের কেন্দ্র থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের এ। তাহলে বৃহদাক্ষটাকে আমার পুরাটা কত হবে 2a, সেজন্য এখানে 2a লিখেছি। একইভাবে এটা হচ্ছে আমাদের বি, এতটুকু হচ্ছে আমাদের বি এর মান। আর পুরাটা হচ্ছে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, পুরোটা হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, যেটা হচ্ছে 2b। আচ্ছা, এবং এই যে তোমার এগুলো হচ্ছে আমাদের কেন্দ্র, এগুলো হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। এই যে এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু। এবং আরো জিজ্ঞেস করেছিল যে উপকেন্দ্র। উপকেন্দ্র হচ্ছে যে এইখানে একটা হয়, এইখানে আরেকটা হয়, এই হচ্ছে আমাদের দুইটা উপকেন্দ্র। এগুলো বের করার সূত্র হচ্ছে ±ae, 0। এই চিত্রের বেলায় যদি আমাদের চিত্র এরকম হতো, মানে বৃহদাক্ষ যদি y অক্ষ বরাবর থাকতো, তখন আমাদের উপকেন্দ্র কিন্তু অবশ্যই এখানে হতো। মনে রাখবে উপকেন্দ্র সর্বদাই বৃহদাক্ষের মধ্যে থাকে।
তখন কিন্তু আমাদের উপকেন্দ্র হতো এইখানে, এবং তখন উপকেন্দ্র বের করার সূত্র হতো 0, প্লাস মাইনাস বিই। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এটা এই পর্যন্তই রাখতেছি। 9 নাম্বার কোশ্চেনে বলতেছে যে একটি বুলেট কোনো দেয়ালের ভিতর 2 ইঞ্চি ঢোকার পর এর বেগ অর্ধেক হারায়। বুলেটটি দেয়ালের ভিতর আর কতটুকু ঢুকবে? আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে শুরুতে বুলেটের বেগ ছিল ইউ, তাহলে 2 ইঞ্চি ঢোকার পরে তার বেগটা অর্ধেক হারায়। তো অর্ধেক হারালে বাকি অর্ধেক অবশিষ্ট আছে, তাহলে শেষ বেগ হচ্ছে u/2। তো এখানে যদি আমরা সূত্রটা ইউজ করি, আমরা জানি যে ভি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as। তবে এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু বেগ কমতেছে। আমরা জানি যে বেগ বৃদ্ধি পেলে ত্বরণ হয়, আর বেগ হ্রাস পেলে মন্দন হয়, তাহলে এখানে কিন্তু মাইনাস হবে। আচ্ছা, এখান থেকে আমরা এর মানটা বের করতে পারি। এ বের করার সূত্রটা হবে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই 2s। এখান থেকে একবারে লিখে দিলাম। আচ্ছা, এবার তাহলে এ সমান সমান ইউ এর জায়গাতে আমরা ইউ রাখতেছি, মাইনাস ভি এর মানটা হচ্ছে u/2। তাহলে এটাকে স্কোয়ার করলে আমরা পেয়ে যাব ইউ স্কোয়ার বাই 4। নিচে হচ্ছে 2 ইন্টু এস। এস মানে হচ্ছে তার সরণটা, আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে সরণ হচ্ছে 2 ইঞ্চি। তাহলে এখানে এস এর মানটা বসিয়ে দিলাম 2। এরপর লক্ষ্য করো, এই যে এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হয়? লসাগু করলে নিচে হচ্ছে 4, এখানে হবে 4 ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ 3 ইউ স্কোয়ার। এখান থেকে কিন্তু আমরা 3 ইউ স্কোয়ার বাই 4 পেয়ে যাব। আর নিচে আমাদের রয়েছে 4, তাহলে এই 4টা আমরা এখানে গুণ করে দিচ্ছি। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম 3 ইউ স্কোয়ার বাই 16। এটা হচ্ছে আমাদের মন্দন, এটা হচ্ছে আমাদের বুলেটের মন্দন। তো এটা গেল প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে যে বুলেটটি দেয়ালের ভিতর আরও কতটুকু ঢুকবে। তো আমরা ধরে নিচ্ছি যে বুলেটটি দেয়ালের ভিতরে আরও এক্স পরিমাণ ঢুকবে। তাহলে এবারও যদি আমরা সেম সূত্র অ্যাপ্লাই করি, লক্ষ্য করো দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগের মান হবে এক ক্ষেত্রে শেষ বেগের সমান, অর্থাৎ u/2। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বুলেটটি এক্স ইঞ্চি প্রবেশ করার পরে থেমে যাবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে 0। আর মন্দনের মানটা কিন্তু একই থাকবে, এটা হচ্ছে 3 ইউ স্কোয়ার বাই 16। তো এখানে যদি আমরা আবারও আগের সূত্রটা অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। তো এখানে আমাদের সরণ মানে হচ্ছে এবার x। তো এবার যদি আমরা s বের করতে চাই, তাহলে সূত্র হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a। তো আমরা সরণটাকে ধরেছিলাম x, এজন্য s এর জায়গায় x লিখে দিলাম। এরপর লক্ষ্য করো যে ইউ মানে হচ্ছে এবার u/2, অর্থাৎ স্কোয়ার করলে হবে ইউ স্কোয়ার বাই 4 মাইনাস শেষ বেগ কিন্তু এবার 0। আচ্ছা, আর নিচে হচ্ছে 2 ইন্টু এর মানটা আমরা কত পেয়েছি? 3 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 16। তো এখানে কাটাকাটি করলে 3 ইউ স্কোয়ার বাই 8 থাকে। আচ্ছা, ইকুয়াল টু আমাদের তাহলে দেখো এখানে দুইটা ভগ্নাংশ ভাগ আকারে রয়েছে, আমরা এবার উল্টিয়ে দিতে পারি। তাহলে হবে ইউ স্কোয়ার বাই 4, আর এটাকে উল্টালে হবে 8/3 ইউ স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের এই যে ইউ স্কোয়ারগুলো কাটাকাটি যায়, 4 এবং 8 কাটলে থাকে 2, তাহলে ফাইনালি থাকতেছে 2/3। অর্থাৎ আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম 2/3 ইঞ্চি, অর্থাৎ বুলেটটি দেয়ালের ভিতরে আরও এত ইঞ্চি প্রবেশ করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। চলো এবার 10 নম্বর কোশ্চেনটা সলভ করি। এখানে আমাদের বলতেছে যে 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি। আচ্ছা দেখো, আমরা যদি দুইটা সমান বল চিন্তা করি, একটা সূত্র আছে, শর্টকাট সূত্র, সেটা হচ্ছে দুটি সমান বল যাদের প্রত্যেকের মান পি। দুটি সমান বল পি, এবং এই দুটি সমান বলের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, মধ্যবর্তী কোণ আলফা হলে তাদের লব্ধি বের করার সূত্র হচ্ছে আর ইকুয়াল টু 2p cos α/2। অর্থাৎ এখানে মধ্যবর্তী কোণটা অর্ধেক হয়ে যায়। আমাদের নর্মাল যে সূত্র আছে √p² প্লাস q² প্লাস 2pq cos α, ওইখান থেকে কিন্তু এই শর্টকাট সূত্রটা এসেছে। তো যখনই আমাদের বলা থাকবে যে বলদ্বয় সমান, তখনই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো লক্ষ্য করো, প্রশ্নে বলতেছে যে 2 আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বল। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে বলদ্বয় হচ্ছে
সমান এবং তাদের মান হচ্ছে পি। তাহলে যখন তাদের মধ্যবর্তী কোণ 2 আলফা, তখন তাদের লব্ধি হবে 2p cos, দেখো মধ্যবর্তী কোণ 2 আলফা হলে এখানে কিন্তু আলফা হবে, কোণটা অর্ধেক হয়ে যায়। যখন মধ্যবর্তী কোণ আলফা ছিল তখন এখানে হয়েছে আলফা বাই 2, তাহলে 2 আলফা হলে এখানে হবে আলফা। আচ্ছা, এরপর যখন তাদের মধ্যবর্তী কোণ 2 বিটা, এই যে এখানে বলতেছে 2 বিটা কোণে ক্রিয়ারত বলদ্বয়ের লব্ধি, তাহলে মধ্যবর্তী কোণ যদি 2 বিটা হয় তখন লব্ধির মান হবে 2p cos বিটা। দুই ক্ষেত্রে কিন্তু আমার বলদ্বয় সমান এবং তাদের মান একই, জাস্ট আমরা মধ্যবর্তী কোণটাকে চেঞ্জ করতেছি। আচ্ছা, এবার দেখো আমরা কি পেলাম, দুইটা লব্ধি পাচ্ছি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে আর প্রাইম। তো প্রশ্নে বলতেছে 2 আলফা কোণে ক্রিয়ারত যে লব্ধি অর্থাৎ আর, এটা হচ্ছে 2 বিটা কোণে ক্রিয়ারত লব্ধির অর্থাৎ আর প্রাইম এর দ্বিগুণ। তাহলে প্রশ্নে আমাদের বলতেছে যে আর হচ্ছে আর প্রাইমের দ্বিগুণ, এটা কিন্তু আমাদের প্রশ্নে বলা হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, একবারে মান বসিয়ে দেই, আর এর মান হচ্ছে 2p cos আলফা ইকুয়াল আর প্রাইমের মান হচ্ছে 2p cos বিটা আর ইনটু হচ্ছে 2। তারপর দেখো আমরা খুব সহজেই কিন্তু দুই পাশ থেকে 2p কেটে দিতে পারি, তাহলে পেয়ে গেলাম cos আলফা ইকুয়াল 2 cos বিটা। প্রশ্নে কিন্তু আমাদের এইটাই প্রুফ করতে বলেছিল, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার, এখানে লিখে দিচ্ছি শুট। তো এই শর্টকাট সূত্র জানা থাকলে কিন্তু আমরা খুব সহজে এটা সলভ করতে পারি। 11 নম্বর কোশ্চেনটি এসেছে জটিল সংখ্যা থেকে। প্রশ্নে আমাদের বলতেছে যে এই রাশিটাকে আর cos থিটা প্লাস আই সাইন থিটা আকারে প্রকাশ করো, অর্থাৎ কার্তেশীয় থেকে পোলার আকারে প্রকাশ করতে বলেছে। যেখানে এখানে আর মানে হচ্ছে মডুলাস, থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট। তো দেখো মডুলাস আর্গুমেন্ট বের করার জন্য এটাকে কিন্তু আদর্শ আকারে নেওয়ার প্রয়োজন নেই, আমরা এখান থেকে সরাসরি মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারি। তো আর ইকুয়াল টু মডুলাস, অর্থাৎ আমরা কি করব, লবকেও মডুলাস করব, একই সাথে হরকেও মডুলাস করব। আচ্ছা, তো মডুলাস বের করার সূত্র আমরা জানি, এটা হচ্ছে রুট ওভার অফ বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশ স্কয়ার, একইভাবে রুট 1 স্কয়ার প্লাস হচ্ছে -3 এর হোল স্কয়ার। আচ্ছা, তো এখানে দেখো 2 কে স্কয়ার করলে পাচ্ছি 4 আর 1 5, অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম রুট 5, এবং এখানে আমরা পাচ্ছি 9 যোগ 1 অর্থাৎ রুট 10। তো রুট 5 আর রুট 10 এই দুইটা কাটাকাটি করে আমরা লিখতে পারি 1/√2, তাহলে কিন্তু মডুলাসের মানটা পেয়ে গেলাম। এবার বের করব আর্গুমেন্ট অর্থাৎ থিটা। আচ্ছা, তাহলে হচ্ছে আর্গুমেন্ট অফ 1 প্লাস 2i, এখানে হচ্ছে 1 মাইনাস 3i। তো যখন দুইটা জটিল সংখ্যা ভাগ আকারে থাকে তাদের আর্গুমেন্ট বের করতে হলে আমরা দুইটা জটিল সংখ্যাকে বিয়োগ করতে পারি, অর্থাৎ আর্গুমেন্ট অফ 1 প্লাস 2i মাইনাস আর্গুমেন্ট অফ 1 মাইনাস 3i। ভাগ থাকলে দেখো আর্গুমেন্ট কিন্তু লগারিদমের যে বেসিক রয়েছে সেটা মেনে চলে। আমরা পড়েছিলাম যে আর্গুমেন্ট অফ z1 বাই z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 হয়, এখানে কিন্তু ওই সূত্রটাই অ্যাপ্লাই করেছি। আচ্ছা, তো এখন এটার আর্গুমেন্ট মাইনাস এটার আর্গুমেন্ট করব, তাহলে হয়ে যাবে। তো 1 প্লাস 2i, এখানে দেখো x মানে হচ্ছে 1, y মানে হচ্ছে 2, তাহলে এটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, তাহলে এর আর্গুমেন্টের সূত্র হবে tan ইনভার্স মডুলাস অফ y বাই x অর্থাৎ 2/1, তারপর মাইনাস এখানে দেখো 1 মাইনাস 3i অর্থাৎ এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে, তাহলে এইটার আর্গুমেন্টের সূত্র হবে মাইনাস tan ইনভার্স y বাই x, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তো মডুলাস অফ y বাই x, যেহেতু মডুলাস দিচ্ছি সেজন্য কিন্তু -3 লেখার প্রয়োজন নেই, শুধু 3 লিখলেই হচ্ছে, এখানে হবে 1। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে এটা নিচে লিখতেছি, তাহলে আমরা পাচ্ছি tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। তো এবার এটাকে কিন্তু আরো সিম্পলিফাই করতে হবে, এখানে হচ্ছে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 চলে আসছে। তো এবার আমাদেরকে বিপরীত ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা যদি আমি সাইডে লিখে দেই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এর একটা সূত্র আছে, সূত্রটি হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। কিন্তু এখানে একটা শর্ত ছিল,
যদি এক্স এবং ওয়াই এর গুণফল যদি 1 এর চেয়ে ছোট হয় তখনই আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু লক্ষ্য করো এখানে এক্স আর ওয়াই এর গুণফল 3 দুগুণে 6, যেটা 1 এর চেয়ে বড় হয়ে যায়। তো যখনই গুণফলটা 1 এর চেয়ে বড় হয়ে যাবে তখনই আমাদেরকে শুরুতে পাই যোগ করতে হবে। যখনই এক্স এবং ওয়াই এর গুণফলটা 1 এর চেয়ে বড় হয়ে যাবে তখনই কিন্তু পাই যোগ করতে হয়। পাই প্লাস এরপরে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে পাই প্লাস টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই অর্থাৎ 2 প্লাস 3, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই অর্থাৎ 2 ইন্টু 3। আচ্ছা, তারপর পাই প্লাস টেন ইনভার্স, এখান থেকে ক্যালকুলেশন করলে উপরে পাচ্ছি 5, নিচে হচ্ছে 1 মাইনাস 3 দুগুণে 6, তো 1 মাইনাস 6 করলে আমরা পাচ্ছি মাইনাস 5। এবার লক্ষ্য করো পাই এখানে 5 আর 5 কাটলে কিন্তু 1 হয়, কিন্তু ভিতরে মাইনাস থেকে যায়। তো আমরা একটা কাজ করতে পারি যে টেন ইনভার্স মাইনাস 1, দেখো 10 এর মান কিন্তু দুই ক্ষেত্রে মাইনাস 1 হয়। একটা হচ্ছে 135 ডিগ্রির বেলায়, আমি যদি এখানে সাইডে লিখে দিই 10 135 ডিগ্রি অর্থাৎ 3 পাই বাই 4, এর ক্ষেত্রে মানটা কিন্তু মাইনাস 1 হয়। আরেকটা ক্ষেত্রে হয় সেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অর্থাৎ 10 মাইনাস 45 ডিগ্রি, এর মানও কিন্তু মাইনাস 1 হয়। তো আমাদেরকে এখানে থিটা বলতে অলওয়েজ মুখ্য আর্গুমেন্টটাই নিতে হয়। মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে যে এটা ছোট। দেখো 45 কি অবশ্যই 135 ডিগ্রি থেকে ছোট, তো এজন্য এই যে টেন ইনভার্স মাইনাস 1 এর মান আমরা নিব মাইনাস পাই বাই 4। এখানে কিন্তু আমাদের টেন ইনভার্স মাইনাস 1ই আসে, তো এই যে টেন ইনভার্স মাইনাস 1 এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস পাই বাই 4। আচ্ছা, তো মাইনাস পাই বাই 4 লেখার ফলে আমরা যে থিটা এর যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 3 পাই বাই 4। আমরা থিটা এর মানটা পেয়ে গেলাম 3 পাই বাই 4। তো আমরা কিন্তু আর এর মানও পেয়েছি, থিটা এর মানও পেয়েছি। এবার জাস্ট এই সমীকরণের মধ্যে আর এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, আর এর মানটা হচ্ছে 1/√2 আর থিটার মানটা পেয়েছি 3 পাই বাই 4, তাহলে লাইনটা হচ্ছে 1/√2, এখানে হবে cos 3 পাই বাই 4 প্লাস i sin 3 পাই বাই 4। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 12 নম্বর কোশ্চেনটা ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টার থেকে এসেছে, চলো এটা সলভ করি। এখানে প্রশ্নে বলতেছে যে প্রমাণ করো যে এই নির্ণায়কটির মান হচ্ছে a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তারপর হচ্ছে a প্লাস বি প্লাস সি। তো দেখো এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতেছি। আর এখানে যেহেতু আমাদের প্রশ্নে অলরেডি 1 আছে, তো আমরা সিম্পলি কি করতে পারি, কলাম যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের 0 চলে আসে। তো এখানে আমরা ফার্স্টেই C1 থেকে C2 অর্থাৎ প্রথম কলাম থেকে প্রথম সারি বিয়োগ করতেছি। আচ্ছা, তাহলে এখানে সাইড নোট দিয়ে দিচ্ছি যে C1 মাইনাস C2 আর বিয়োগ করে আমরা বসাবো C1 প্রাইমে। তাহলে 1 মাইনাস 1 করলে পাবো 0, A আর B বিয়োগ করলে পাচ্ছি A মাইনাস B, তারপর হচ্ছে A কিউব মাইনাস B কিউব। একইভাবে আমরা দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, তাহলে C2 মাইনাস C3 ইকুয়াল C2 প্রাইম। আচ্ছা, তাহলে এখানে 1 মাইনাস 1 করলে পাচ্ছি 0, তারপর b মাইনাস সি, এরপর হচ্ছে b কিউব মাইনাস সি কিউব, আর ফাইনালি তৃতীয় সারির জায়গায় আমরা যা আছে তাই লিখে দিচ্ছি। আচ্ছা, তো এখন যেহেতু 0 চলে আসছে দুইটা, আমরা কি করতে পারি, যে তৃতীয় সারি বরাবর প্রথম সারি বরাবর বিস্তৃতি করতে পারি। তাহলে শুধুমাত্র 1 লিখতে হবে, আর 1 লেখার পরে কি হবে, এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে। তাহলে হচ্ছে আমাদের a মাইনাস বি ইন্টু বি কিউব মাইনাস সি কিউব, a মাইনাস বি ইন্টু বি কিউব মাইনাস সি কিউব, তারপর হচ্ছে মাইনাস বি মাইনাস সি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে লিখে দিচ্ছি বি মাইনাস সি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, তো এবার আমরা কিন্তু নর্মালি এখানে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানেও হবে এখানেও হবে, তো এখানে সূত্রটা লিখে দিচ্ছি। সূত্রটা ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তো এখানে এ মানে বি আর বি মানে হচ্ছে সি। আচ্ছা, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস সি ইন্টু, এখানেও সেম সূত্র, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এবার লক্ষ্য করো আমরা কিন্তু এবার মাঝখানে যেহেতু মাইনাস, দুইটা থেকে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি এই জিনিসটা কমন নিতে পারি।
তাহলে a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি যদি কমন নেওয়া হয় তাহলে থাকবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এরপরে মাইনাস দিয়ে এটা। তো দেখো যেহেতু এটা মাইনাসের পরে আছে তাহলে এইটাকে কিন্তু মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এই যে বি স্কোয়ার দুইটা কাটাকাটি যায়। এরপর লক্ষ্য করো আমরা কিন্তু এখানে যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইটুক জায়গাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাদের লাইনটা দাঁড়াবে যে এতটুকুর মাঝখানে আমাদের সূত্র হয় সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এরপর দেখো যেগুলো বাকি রয়েছে যে বিসি মাইনাস এ বি, এখান থেকে কিন্তু আমরা আবার বি কমন নিতে পারি, এটা থেকে আর এটা থেকে আমরা বি কমন নিতে পারি, তাহলে হবে সি মাইনাস এ। তো আমি লাইনটা লিখে দিচ্ছি সি মাইনাস এ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের এ মাইনাস বি, বি মাইনাস সি। এবার লক্ষ্য করো আমরা ফাইনালি আবার যেই দুটা পেয়েছি এটা এবং এটা, এদের মাঝখান থেকে কি আমরা চাইলে আবার সি মাইনাস এ কমন নিতে পারি, তাহলে এখানে সি মাইনাস এ কমন নিচ্ছি। তো সি মাইনাস এ কমন না হলে আমরা পাবো সি প্লাস এ প্লাস বি। প্রশ্নে কিন্তু আমাদের এটাই প্রুফ করতে বলেছিল, জাস্ট এইটাকে সাজিয়ে লিখতে হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে বলতে পারে যে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার। দেখো এমআইএসটিতে আসা সবগুলো ম্যাথের মধ্যে এই ম্যাথটা একটু ব্যতিক্রম ছিল, তবে এই ম্যাথটা কিন্তু কঠিন না, এটাও আমরা খুব সহজেই সলভ করতে পারি। এখানে বলতেছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল ডিটারমিনেন্ট ছোট হাতের এফ অফ এক্স জি অফ এক্স, তারপর আছে ফাই এক্স। তবে এখান থেকে আমাদের এই জিনিসটা প্রুফ করতে বলেছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। তো আমরা এটা রাইট হ্যান্ড সাইড থেকে সলভ করতে পারি। তো সলভ করার পূর্বে আমাদের নির্ণায়কের একটা বৈশিষ্ট্য জানা লাগবে। বৈশিষ্ট্যটা হচ্ছে যদি নির্ণায়কের ভিতরে এরকম থাকে এ মাইনাস সি বি মাইনাস ডি, তারপর এখানে ধরো আছে এক্স ওয়াই, তো এরকম যদি যখন বিয়োগ আকারে থাকে তখন এটাকে আমরা ভেঙে দুইটা নির্ণায়ক আকারে লিখতে পারি। অর্থাৎ এখানে তো এ সি বি আর ডি একসাথে আছে, আমরা একটা কাজ করতে পারি এই দুইটাকে আলাদা করে দিব। তাহলে প্রথমে লিখব এ বি, প্রথমে লিখব এ বি, এ বি এর সাথে এক্স ওয়াই লিখে দিব, এ বি এর সাথে এক্স ওয়াই লিখে দিব। তারপর এখানে যেহেতু মাইনাস রয়েছে আমরা মাঝখানে মাইনাস দিব। দেখো আমরা একবার কি এ বি নিয়েছি, তাহলে আরেকবার নিতে হবে সিডি, আরেকবার নিতে হবে সিডি, তাহলে এখানে সিডি লিখে আর প্রত্যেকবার এক্স ওয়াই বসবে, তাহলে প্রত্যেকবার আমরা এক্স ওয়াই লিখে দিব। তো একইভাবে যদি এরকম থাকতো ধরো এ বি, এখানে রয়েছে সি মাইনাস এক্স, এখানে রয়েছে ডি মাইনাস ওয়াই, এরকম আকারে রয়েছে। এটাও আমরা কিন্তু একইভাবে যেহেতু দুইটা একসাথে রয়েছে আমরা এটাকে সেপারেট করে লিখতে পারি। তো এটাকে সেপারেট করলে দেখো যেইটা একা থাকে সেটা কিন্তু প্রত্যেকবারই হয়, যেমন এখানে এক্স ওয়াই একা ছিল, এক্স ওয়াই কিন্তু প্রত্যেকবারই হয়েছে। এখানেও সেম, এ বি একা আছে, এ বি প্রত্যেকবারই হবে। আমরা একবার সিডি লিখব, তারপর মাঝখানে মাইনাস, এই জন্য এখানে মাইনাস দিচ্ছি, যদি এখানে প্লাস থাকতো তাহলে মাঝখানে প্লাস দিতাম। আচ্ছা, তারপর দেখো এবি কিন্তু এবি এর জায়গায় বসে যাবে। আমরা কি করেছি একবার এখানে সিডি লিখেছি, তাহলে আরেকবার এখানে এক্স ওয়াই লিখতে হবে, তো আমরা এখানে এক্স ওয়াই লিখে দিচ্ছি। তো নির্ণায়কের এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই ম্যাথটা সলভ করতে পারি। আচ্ছা, তো আমাদের যেটা প্রুফ করতে বলেছিল সেটার রাইট হ্যান্ড সাইডটা আমি আগে লিখে নিচ্ছি। রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া ছিল, আচ্ছা আমি একবার লিখে নিচ্ছি। আচ্ছা, তো রাইট হ্যান্ড সাইডে আমাদের এই মানটা দেওয়া ছিল। তো এবার লক্ষ্য করো এখানে দুইটা নির্ণায়ক আলাদা রয়েছে। ফার্স্টে আমাদের প্রথম যে নির্ণায়কটা, এখানে দেখো এই দুইটা জিনিস কিন্তু একসাথে, তাহলে এটা কিন্তু আমাদের এই যে প্রথম বৈশিষ্ট্যটার মতোই। তো এটাকে আমরা কি করতে পারি, সেপারেট করে লিখতে পারি। অর্থাৎ প্রথম নির্ণায়ক থেকে আমরা যে এরকম, আমরা কিন্তু এখানে কি করেছি একটা নির্ণায়ককে ভেঙে দুইটা নির্ণায়ক লিখেছি, এখানেও সেম কাজ, প্রথম নির্ণায়ক থেকে আমরা দুইটা পাবো, একইভাবে দ্বিতীয় নির্ণায়ককে ভাঙালেও আমরা আরো দুইটা পাবো, অর্থাৎ এখান থেকে আমরা মোট চারটা নির্ণায়ক পাবো। তো চলো সেটা লিখে ফেলি। ফার্স্টে এটাকে যদি আমরা ভাঙাতে চাই তাহলে এখানে দুইটা আছে, আমরা একবার লিখব ফাংশন অফ এক্স প্লাস এইচ এবং জি অফ এক্স প্লাস এইচ, এই দুইটা না লিখে প্রথম দুটা লিখেছি। তারপরে কি যে এগুলো কিন্তু প্রত্যেকবারই বসবে, এখানে লিখে দিচ্ছি ফাই এক্স প্লাস এইচ, নিচেও হচ্ছে ফাই এক্স প্লাস এইচ। আচ্ছা, তারপর মাঝখানে যেহেতু মাইনাস আমরা এখানে মাঝখানে মাইনাস দিব,
এরপর আমরা একবার কি ফাংশন অফ এক্স প্লাস এইচ নিয়েছি, এই দুইটা নিয়েছি, তাহলে এবার আমাদেরকে পরের দুইটা নিতে হবে। এগুলো হচ্ছে ফাংশন অফ এক্স, জি অফ এক্স, আর এই দুইটা তো বসবে আগের মতোই, ফাই এক্স প্লাস এইচ, নিচেও হচ্ছে ফাই এক্স প্লাস এইচ। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছ আমরা কিন্তু প্রথম নির্ণায়কটাকে ভেঙে দুইটা নির্ণায়কে প্রকাশ করে ফেললাম। একইভাবে আমরা এই যে এই নির্ণায়কটাকে ভেঙে আরো দুইটাতে প্রকাশ করব। আচ্ছা, তো এই যে প্লাসের জায়গায় প্লাস দিয়ে দিচ্ছি, এখানে আমাদের লিখতে হবে ফাংশন অফ এক্স, নিচে হচ্ছে জি অফ এক্স। এবার লক্ষ্য করো এখানে দুইটা আছে না, তো আমরা কি করব, ফার্স্টে এগুলো লিখব। এগুলো হচ্ছে আমাদের ফাই এক্স প্লাস এইচ, তারপর হচ্ছে ফাই এক্স প্লাস এইচ লিখলাম। তারপরে যেখানে যেহেতু মাইনাস, আমরা মাইনাস দিয়ে দিচ্ছি। মাইনাস দেওয়ার পরে যেগুলো কিন্তু প্রত্যেকবারই বসবে, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স, জি অফ এক্স। তো আমরা কি করেছি, আগের বার এগুলো লিখেছি, এবার লিখতে হবে এই দুইটা। তো এই দুইটা হচ্ছে আমাদের ফাই অফ এক্স, আর এখানেও হচ্ছে ফাই অফ এক্স। আচ্ছা, তো এভাবে লেখার ফলে আমাদের যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে, যদি লক্ষ্য করো এই নির্ণায়কটা এবং এই নির্ণায়কটা কিন্তু হুবহু সেম। আমাদের এই যে দ্বিতীয় এবং তৃতীয় নির্ণায়কটা কিন্তু হুবহু সেম, এবং এটার আগে রয়েছে মাইনাস, এটার আগে রয়েছে প্লাস, তাহলে কিন্তু আমরা এই দুইটা কেটে দিতে পারি। আচ্ছা, তো যদি কেটে দেওয়া হয় তাহলে আমাদের কাছে শুধুমাত্র থাকলো এইটা মাইনাস এটা। তো এবার যদি লক্ষ্য করো আমাদের প্রশ্নে যে মান দেওয়া ছিল, এই যে প্রশ্নে কিন্তু আমাদের এই নির্ণায়কটার মানই দেওয়া ছিল ফাংশন অফ এক্স। প্রশ্নে আমাদের এই নির্ণায়কটার মানই দেওয়া ছিল ফাংশন অফ এক্স। আচ্ছা, তো লক্ষ্য করো এবার এইটা যদি ফাংশন অফ এক্স হয়, তাহলে আমি যদি জিজ্ঞেস করি ফাংশন অফ এক্স প্লাস এইচ কত হবে, সেটা হবে জাস্ট এক্স এর জায়গাগুলোতে এক্স প্লাস এইচ হবে। সেই জিনিসটাই কিন্তু এখানে রয়েছে। লক্ষ্য করো এখানে প্রত্যেকটা এক্স এর জায়গাতে এখানে রয়েছে এক্স প্লাস এইচ। তাহলে এই প্রথম নির্ণায়কটাকে আমরা বলতে পারি ফাংশন অফ এক্স প্লাস এইচ। প্রথম নির্ণায়কটাকে আমরা বলতে পারি ফাংশন অফ এক্স প্লাস এইচ। তাহলে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা অলরেডি পেয়ে গেছি। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে প্রথম নির্ণায়কটাকে আমরা বলতে পারি ফাংশন অফ এক্স প্লাস এইচ। তাহলে এখানে লিখে দিচ্ছি ফাংশন অফ এক্স প্লাস এইচ, তারপরে মাইনাস এই নির্ণায়কটার মানই প্রশ্নে দেওয়া ছিল ফাংশন অফ এক্স, তাহলে এটাকে বলতেছি ফাংশন অফ এক্স। আচ্ছা, তো প্রশ্নে কিন্তু আমাদের এটাই প্রুফ করতে বলেছিল, আর এইটা আমাদের ছিল লেফট হ্যান্ড সাইডে, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে সলভ করেছি, তো এটা আমাদের ছিল লেফট হ্যান্ড সাইডে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। চলো এবার সরলরেখা থেকে আসা এই কোশ্চেনটা সলভ করি। এখানে আমাদের বলতেছে যে -1,2 বিন্দু দিয়ে এবং এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো আমাদের যে সরলরেখা সমীকরণ বের করতে বলেছে, সেই সরলরেখাটা কিন্তু -1,2 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ একটা বিন্দু জানা আছে। তো বিন্দু জানা থাকার পরে আমাদের কি লাগে, ঢাল লাগে। তো এবার ঢাল বের করার জন্য আমাদের কিন্তু একটা কোণ দেওয়া আছে। খেয়াল করো এই কোণটা হচ্ছে প্রদত্ত রেখা এবং আমাদের যেই রেখা বের করতে বলেছে তাদের মধ্যবর্তী কোণ। এই কোণটা হচ্ছে প্রদত্ত রেখা এবং আমাদের যেই রেখা সমীকরণ বের করতে বলেছে সেই দুইটা রেখার মধ্যবর্তী কোণ। তো আমরা জানি যে দুইটা রেখার ঢাল যদি m1 এবং m2 হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে tan θ = m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আর এখানে একটা প্লাস মাইনাস দিতে হয় যখন দুইটা রেখার ঢাল m1 এবং m2 হয়, এবং আমরা যদি তাদের অর্থাৎ রেখা দুইটার মধ্যবর্তী কোণ বের করতে চাই সেটা হচ্ছে থিটা। তো থিটা বের করার সূত্র হচ্ছে এইটা। আচ্ছা, এখন লক্ষ্য করো আমরা ধরে নিচ্ছি যে এই রেখার যে ঢাল সেটা হচ্ছে আমাদের m1। তো রেখা সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র আমরা জানি, সেটা ছিল মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তো এখানে এক্স এর সহগ হচ্ছে 3 আর ওয়াই এর সহগ হচ্ছে -1। তো এখান থেকে আমরা কত পাবো, মাইনাসে মাইনাসে প্লাস 3। আমরা প্রদত্ত রেখার ঢাল পেয়ে গেলাম 3, এবং আমাদের যে নির্ণয় রেখা বের করতে বলেছে সেটার ঢালটাকে আমরা ধরে নিচ্ছি m। আচ্ছা, এবং দেখো আমাদের প্রশ্নে দুইটা রেখার মধ্যবর্তী কোণ থিটা দেওয়া আছে 45 ডিগ্রি। তো এবার মানগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে 10 45 ইকুয়াল প্লাস মাইনাস m1 এর মানটাকে আমরা ধরেছি 3 মাইনাস m2 হচ্ছে m, তাহলে 1 প্লাস 3m। তো আমরা জানি যে 10 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। তো এখানে 1 না বসিয়ে আমরা একবারে আর গুণন করে দিচ্ছি, তাহলে
ওয়ান প্লাস থ্রি এম ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি মাইনাস এম। আচ্ছা, তো এখানে প্লাস মাইনাস এসেছে, আমরা একবার প্লাস নিয়ে কাজ করব, একবার মাইনাস নিয়ে কাজ করব। তো প্লাস চিহ্ন নেওয়া হলে ওয়ান প্লাস থ্রি এম ইকুয়াল টু পাচ্ছি থ্রি মাইনাস এম। তারপর আমরা এম গুলোকে এক পাশে নিব, মাইনাস এম এ পাশে গেলে হচ্ছে প্লাস এম, আর এই যে প্লাস ওয়ানটাকে যদি আমরা এখানে পাঠিয়ে দিই তাহলে মাইনাস ওয়ান। আচ্ছা, তারপরে বুঝতেই পারতেছো যোগ করলে আমরা পাবো ফোর এম ইকুয়াল এখানে হচ্ছে টু। তাহলে এম ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম টু বাই ফোর অর্থাৎ হাফ। একইভাবে আমরা এবার মাইনাস চিহ্ন নিয়ে কাজ করব। তাহলে ওয়ান প্লাস থ্রি এম ইকুয়াল টু, যদি দেখো এখানে মাইনাস হয় তাহলে কিন্তু মাইনাস দিয়ে ভিতরের প্রত্যেকটাকে গুণ করতে হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মাইনাস থ্রি প্লাস এম। মাইনাস চিহ্ন নিয়েছে তাই কি একবারে মাইনাস চিহ্ন নিতে সবাইকে গুণ করে দিয়েছি। আচ্ছা, তারপর আগের মতোই আমরা এম গুলোকে এক পাশে নিব আর সংখ্যাগুলোকে এক পাশে নিব। প্লাস ওয়ানটাকে এই পাশে পাঠালে মাইনাস ওয়ান। আচ্ছা, তো এবার বিয়োগ করলে হচ্ছে টু এম ইকুয়াল মাইনাস থ্রি মাইনাস ওয়ান করলে পাবো মাইনাস ফোর। তাহলে আমাদের এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ফোর ভাগ টু অর্থাৎ মাইনাস টু। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এম এর দুইটা মান পেলাম। তাহলে দুইটা মান থেকে আমরা দুইটা সমীকরণ বের করতে পারবো, অর্থাৎ আমাদের নির্ণয় সমীকরণ হবে দুইটা। আচ্ছা, তো আমরা যদি প্রথমে হাফ নিয়ে কাজ করি তাহলে একটা ঢাল এবং বিন্দু জানা থাকলে আমাদের রেখা সমীকরণ বের করার যে সূত্র সেটা ছিল y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবং আমাদের প্রশ্নে কিন্তু এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান অর্থাৎ বিন্দুটা দেওয়া ছিল, বিন্দুর স্থানাঙ্ক ছিল মাইনাস ওয়ান কমা টু। বিন্দুর স্থানাঙ্ক ছিল মাইনাস ওয়ান কমা টু। আচ্ছা, তাহলে ওয়াই মাইনাস এটা হচ্ছে আমাদের টু ইকুয়াল টু ঢাল, আমরা এখানে নিচ্ছি হাফ, এক্স মাইনাস এক্স ওয়ান সেটা হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এবার দেখো দুই ভাগ আছে, এপাশে গেলে কি হবে গুণ, তাহলে টু ওয়াই মাইনাস ফোর ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তো এবার এই বাম পাশের গুলোকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এক্স এক্স প্লাস ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো হবে। আমরা জাস্ট কি করেছি বাম পাশের গুলোকে ডান পাশে নিয়ে গেছি। তাহলে দেখো আমরা অ্যান্সারটা পেয়ে গেছি যে এক্স মাইনাস টু ওয়াই ফোর প্লাস ওয়ান করলে পাবো প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা রেখার সমীকরণ। একইভাবে আমরা কিন্তু এখান থেকে আরেকটা বের করতে পারি। এখানে আমরা সেম সূত্র অ্যাপ্লাই করব যে এটা, তাহলে এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে আমাদের টু ইকুয়াল ঢাল, ঢালের মানটা জাস্ট এবার মাইনাস টু হবে আর বাকি সব সেম থাকবে। আচ্ছা, তাহলে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু পাচ্ছি মাইনাস টু এক্স মাইনাস টু। তারপর কি করবো আমরা এগুলোকে বাম পাশে নিয়ে আসব, তাহলে ওয়াই মাইনাস টু প্লাস টু এক্স প্লাস টু ইকুয়াল জিরো। তাহলে বুঝতে পারতেছো প্লাসের টু আর মাইনাসের টু কাটাকাটি যায়, থাকতেছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। এবং দেখো এখানে কিন্তু কোনো ধ্রুবক পদ নেই, অর্থাৎ এই রেখাটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখা। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটাই হচ্ছে নির্ণয় রেখার সমীকরণ। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। চলো এবার সরলরেখা থেকে আসা আরো একটা ম্যাথ সলভ করি। এই প্রশ্নে আমাদের বলতেছে যে এবি ও এসি রেখা দুইটির সমীকরণ যথাক্রমে y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এবং y ইকুয়াল ফোর এক্স মাইনাস ওয়ান। তাহলে বলতেছে যে এবি এর উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো এখানে আমাদের এবি রেখার যে সমীকরণ সেটা হচ্ছে y ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান এবং এসি রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল ফোর এক্স মাইনাস ওয়ান। তো আমাদেরকে এবি রেখার উপরে লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি এবি রেখাটাকে সাজিয়ে লিখি, আমি যদি এখানে এবি রেখাটাকে সাজিয়ে লিখি তাহলে দেখো প্লাস ওয়াইকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে পাবো টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো। আচ্ছা, এরপর আমাদের বলতেছে এপি রেখা। তো প্রশ্নে কিন্তু বলাই আছে যে এপি রেখা হচ্ছে এবি রেখার উপরে লম্ব। আচ্ছা, তাহলে একটা রেখা দেওয়া থাকলে তার লম্ব রেখার সমীকরণ আমরা জানি যে এক্স এবং ওয়াই এর সহগ এক্সচেঞ্জ করতে হয়। এখানে ওয়াই এর সহগ হচ্ছে ওয়ান, তো ওয়ানকে আমরা লিখবো এক্স এর সাথে, আর এক্স এর সহগ হচ্ছে টু, এটাকে আমরা লিখবো ওয়াই এর সাথে অর্থাৎ টু ওয়াই লিখবো, এবং মাঝখানের চিহ্নটাও চেঞ্জ করতে হয়। আচ্ছা, আর ধ্রুবকটাও চেঞ্জ হয়, তো ধ্রুবক এখানে ছিল ওয়ান, আমরা লিখে দিতে পারি ধ্রুবকটা হচ্ছে কে ইকুয়াল টু জিরো। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় এপি রেখার সমীকরণ। এখানে কিন্তু কে এর মানটা অজানা, আর কে এর মানটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। খেয়াল করো
এই যে এবি, এসি, তারপর এপি, এই তিনটা রেখার মধ্যে কিন্তু এ বিন্দুটা কমন রয়েছে, অর্থাৎ এই সবগুলো রেখাই কিন্তু আমার এ বিন্দুগামী। তো আমি যদি প্রথমে এবি আর এসি রেখা সমাধান করি, এই দুটো রেখা সমাধান করলেই কিন্তু আমরা এ বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব, আর সেই এ বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করলেই আমরা কে এর মানটাও পেয়ে যাব। আচ্ছা, তো এখন দেখো আমরা এ বিন্দুটা কিভাবে বের করতে পারি। আমরা সিম্পলি দেখো যে দুটো রেখা সলভ করব। তো এটাও হচ্ছে ওয়াই এর মান, এটাও হচ্ছে ওয়াই এর মান। তো বলতে পারে যে দুইটা জিনিস সমান, অর্থাৎ 4x - 1 = 2x + 1। তাহলে 2xটাকে এই পাশে নিয়ে আসলে হবে 4x - 2x = 1 + 1, -1টাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে পাচ্ছি 2x = 2। সুতরাং আমরা x এর মানটা পেয়ে গেলাম 1। তো x এর মানটা যেহেতু 1 পেয়ে গেছি, তাহলে y এর মানটা আমরা এবার যে কোনো একটা সমীকরণে বসাতেই পারি। আচ্ছা, তো আমরা এখানে বসাচ্ছি। দেখো, x এর মান যদি 1 হয়, তাহলে এখানে যদি 1 বসাই, তাহলে 2 একে 2 + 1 অর্থাৎ 3। তাহলে কিন্তু আমরা x এবং y পেয়ে গেলাম। আমাদের বিন্দুটা হচ্ছে 1, 3। তাহলে এখানে বলতে পারি যে এই বিন্দুটা হচ্ছে 1, 3। তো এবার এই 1, 3 বিন্দু দিয়ে আমরা এটাকে সিদ্ধ করে দিব। আচ্ছা, তো সিদ্ধ করলে x এর জায়গাতে বসাচ্ছি 1 প্লাস y এর জায়গাতে 3, তাহলে 3 দুগুণে 6 প্লাস k = 0। তো বুঝতে পারতেছো আমরা k এর মানটা পাচ্ছি 6 আর 1 7, এপাশে গেলে -7। তাহলে সুতরাং ফাইনালি আমাদের নির্ণয় যে সমীকরণ সেটা হচ্ছে x + 2y + k, অর্থাৎ k এর মান হচ্ছে -7 = 0। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় এপি রেখার সমীকরণ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 16 নম্বর কোশ্চেনটা বৃত্ত থেকে এসেছে। প্রশ্নে বলতেছে যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে কে এর মান নির্ণয় করো। তো দেখো, যেহেতু রেখাটা বৃত্তকে স্পর্শ করতেছে, তার মানে কি রেখাটা হচ্ছে স্পর্শক। আর আমরা জানি যে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তো বুঝতেই পারতেছো, এই অঙ্কটা করতে হলে আমাদের ফার্স্ট অফ অল বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধের মানটা আগে বের করতে হবে। তো আমরা জানি যে বৃত্তের কেন্দ্র বের করার সূত্র হচ্ছে বৃত্তের যে সমীকরণ সেখানে x এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হয় এবং y এর সহগকেও -2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে সূত্র হচ্ছে x এর সহগ ভাগ -2, y এর সহগ ভাগ -2, দুইটাকে -2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 4, 1। তাহলে বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে গেলাম 4, 1। একইভাবে আমরা এবার বৃত্তের ব্যাসার্ধটা বের করব। তো বৃত্তের ব্যাসার্ধ বের করার যে সূত্র সেটা হচ্ছে √g² + f² - c। আচ্ছা, তো দেখো এখানে বৃত্তের কেন্দ্রকে প্রকাশ করা হয় -g, -f দিয়ে। তাহলে আমাদের -g হচ্ছে 4, তাহলে g এর মানটা হচ্ছে -4। এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, g এর মানটা হচ্ছে -4। তবে এখানে g এর মান +4 অথবা -4 যেটাই হোক না কেন, আমরা যেহেতু স্কয়ার করতেছি মানটা কিন্তু পজিটিভই আসবে। আচ্ছা, তো -4 কি স্কয়ার করলে হয় 16, আমরা এখানে একবারে 16 লিখে দিব। প্লাস একইভাবে দেখো -f এর মান হচ্ছে 1, তাহলে f কত? f হচ্ছে -1। তো -1 কে হোল স্কয়ার করলে হবে +1। এরপর -c, c মানে হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণে যে ধ্রুবক থাকবে সেটা, এটা হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 16 আর 1 17, 17 - 4 করলে পাবো √13। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তো এবার আমরা কি করব, যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক অর্থাৎ এই রেখাটির দূরত্ব বের করব। আচ্ছা, তো কেন্দ্র একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব বের করার ক্ষেত্রে আমাদের লবের মধ্যে যে কাজ করতে হয় সেটা হচ্ছে বিন্দু দিয়ে রেখাকে সিদ্ধ করতে হয়। তো 4, 1 দিয়ে যদি আমরা এটাকে সিদ্ধ করি, তাহলে লাইনটা হবে 3 × 4 + k × 1 - 1। আর এখানে কিন্তু অবশ্যই মডুলাস দিতে হয়। আচ্ছা, তো সিদ্ধ করলাম। আর নিচে করতে হয় x এবং y এর যে সহগ থাকবে সেগুলোকে স্কয়ার করে যোগ করতে হয়, অর্থাৎ 3² + k² এবং তাদের মধ্যে রুট দিতে হয়। এটা কিন্তু আমাদের সূত্র, একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব বের করার সূত্র। আচ্ছা, তো এই দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান, অর্থাৎ ইকুয়াল টু বলতে পারি √13। এরপর যদি আমরা এখানে সিম্পলিফাই করি, তাহলে এখানে পাচ্ছি 3, 4 দেখো এখানে যদি একবারে করতে চাই, এটা হচ্ছে 12, 12 - 1 করলে আমরা পাবো 11। তারপর হচ্ছে প্লাস, এখানে থাকতেছে কে, এরপর হচ্ছে মডুলাস।
আর নিচে হচ্ছে √9 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু √13। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে রুট রয়েছে। রুট থাকলে আমরা সিম্পলি কি করতে পারি, সবাইকেই বর্গ করে দিতে পারি। আচ্ছা, তো আমি এবার লাইনটি একবারে করতেছি। দেখো, সবাইকে যদি আমরা বর্গ করে দেই তাহলে এখানে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে হবে। সূত্রটি হচ্ছে a স্কোয়ার, তো 11কে স্কোয়ার করলে আমরা পাবো 121 প্লাস, আচ্ছা আমি ভেঙে লিখি জিনিসটা, সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো √13কে স্কোয়ার করলে আমরা পাবো 13, আর এখানে এটাকে স্কোয়ার করতে হবে, তাহলেও কিন্তু রুট থাকবে না। আর এটাকে স্কোয়ার করে যেহেতু ভাগ আছে, এটা যেহেতু এই পাশে ভাগ আছে, এই পাশে পাঠালে কি হবে, গুণ হবে। তো আমরা একবার এখানে গুণ করে দিচ্ছি 9 প্লাস কে স্কোয়ার। দুই পাশে স্কোয়ার করার কারণে কিন্তু রুটগুলো আর থাকতেছে না। আচ্ছা, এবার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 11কে স্কোয়ার করলে আসে 121 প্লাস 11 দুগুণে 22 কে প্লাস হচ্ছে কে স্কোয়ার ইকুয়াল টু 13 আর 9 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 117 প্লাস হচ্ছে 13 কে স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখ আমরা কি করতে পারি, এই বাম পাশের সংখ্যাগুলোকে ডান পাশে নিতে পারি। তাহলে কে স্কোয়ার প্লাস আছে, এই পাশে গেলে বিয়োগ হবে। তো 13 কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার করলে আমরা পেয়ে যাব 12 কে স্কোয়ার। এরপর প্লাস 22 কে এই পাশে গেলে হচ্ছে মাইনাস 22 কে, আর প্লাস 121 এ পাশে গেলে কি হবে, মাইনাস। তো 117 মাইনাস 121 করলে আমরা পাবো -4 ইকুয়াল টু 0। আচ্ছা, তো আমাদের কাছে যেহেতু দ্বিঘাত রাশি চলে আসছে, এরপর আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা সলভ করতে পারি। আচ্ছা, তো তার জন্য আমাদেরকে এখানে মেনুতে যেতে হবে, তারপর নিচে ইকুয়েশন অপশনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা পলিনোমিয়াল সিলেক্ট করব, তারপর ডিগ্রি হচ্ছে 2। আচ্ছা, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমাদের এখানে 12, তারপর এক্স এর সহগ অর্থাৎ কে, এটা হচ্ছে -22। তো এখানে লিখে দিচ্ছি -22। তারপর ধ্রুবক পদটা হচ্ছে -4, তাহলে এখানে লিখে দিব -4 ইকুয়াল টু। আচ্ছা, এরপর আরেকবার ইকুয়াল দিয়ে চাপ দিলে কিন্তু আমাদের এক্স এর একটা মান চলে আসবে, যেটা হচ্ছে 2। তারপর আরেকটা মান হচ্ছে আমাদের -1/6, তাহলে 2 এবং -1/6 এই দুইটা হচ্ছে আমাদের নির্ণয় কে এর মান। তাহলে কে হচ্ছে 2, -1/6, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। সবগুলো ম্যাথের মধ্যে এই ম্যাথটা কিন্তু সবচেয়ে সহজ ম্যাথ ছিল। প্রশ্নে বলতেছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত 3টি বল পি, কিউ এবং আর ভারসাম্য সৃষ্টি করে, পি ও কিউ পরস্পর লম্ব। আচ্ছা, তো চলো আমরা একবারে পাশাপাশি চিত্রটাও এঁকে নিচ্ছি। তাহলে এখানে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের পি, তাহলে এটা হবে কিউ। পি এবং কিউ পরস্পর লম্ব, এটা প্রশ্নে বলা আছে। তারপর বলতেছে যে কিউ এবং আর, তো আমরা ধরে নিচ্ছি যে আর হচ্ছে আমাদের এই বরাবর। তো এখানে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তো জিজ্ঞেস করেছে যে কিউ এবং আর এর অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তো দেখো এটা যেহেতু 90 ডিগ্রি, এটা যেহেতু 120 ডিগ্রি, আমরা জানি যে তিনটার এখানে মানে একটা বৃত্তের মোট কোণ কত হয়, 360 ডিগ্রি। তো আমরা যদি 360 থেকে 120 এবং 90 বিয়োগ করি তাহলে পেয়ে যাব 150 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি। এরপরে কিন্তু আমরা খুব সহজেই লামির উপপাদ্য ব্যবহার করে এটা সলভ করতে পারি। লামির উপপাদ্যটা ছিল, যখন আমরা পি বল নিব তখন নিচে হবে সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। এখানে যেই বল নিব এখানে হবে সেই বলটা বাদ দিয়ে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এখানে হবে 120 ডিগ্রি ইকুয়াল টু, যখন আমরা কিউ নিব তখন কিউ এর নিচে হবে সাইন পি এবং আর এর মধ্যবর্তী কোণ। মনে রাখবে আমরা উপরে যে বলটা নিচ্ছি সেই বলটা বাদ দিয়ে বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ হবে এখানে, যেটা হচ্ছে 150 ডিগ্রি। আচ্ছা, তারপর একইভাবে এখানে আর ডিভাইডেড বাই হবে তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, যেটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তো আমাদের যেহেতু কিউ এবং আর এর অনুপাত বের করতে বলেছে, তাহলে আমরা এই দুইটা নিয়ে কাজ করলেই কিন্তু পারি। তাহলে দেখো এই দুইটা নিয়ে যদি কাজ করা হয় তাহলে আমরা কি করতে পারি, যে আর উপরে আছে নিচে নিয়ে আসবো,
কিউ বাই আর ইকুয়াল টু, এটা সাইন 150 নিচে আছে, এটাকে উপরে নিয়ে যাব সাইন 150 ডিগ্রি, আর নিচে হবে সাইন 90। দেখো আমরা জানি যে সাইন 90 এর মান হচ্ছে 1, তাহলে এখানে কিন্তু 1 লেখার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে সাইন 150 ডিগ্রি, আমরা জানি যে সাইন 150 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। এটা কিন্তু জানা না থাকলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি, তবে এটা মুখস্থ রাখা ভালো যে সাইন 150 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তাহলে সুতরাং বলতে পারি যে কিউ এবং আর এর অনুপাত হচ্ছে 1:2। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ এবং এটা বৃত্ত থেকে এসেছে। প্রশ্নে বলতেছে যে মূলবিন্দু হতে এত কেন্দ্রবিশিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 একক হলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো যেহেতু আমাদের স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে, তো একটা বিন্দু হতে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বের করার সূত্র আমাদের জানা লাগবে। দেখো x1, y1 বিন্দু হতে এই বৃত্তের আদর্শ ইকুয়েশন লিখেছি এখানে। এই বৃত্তের উপরে স্পর্শকের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে এটা। তো দেখে বুঝতেই পারতেছো আমরা এখানে জাস্ট x এর জায়গায় x1, y এর জায়গায় y1 এগুলো লিখেছি। অর্থাৎ এই বিন্দু দিয়ে বৃত্তের সমীকরণকে সিদ্ধ করেছি এবং সিদ্ধ করার পরে একটা রুট দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য বের করার সূত্র। তো আমরা যেহেতু মূল বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতেছি, তাহলে এই সমীকরণকে মূল বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। তো এবার মূলবিন্দু হতে যেহেতু বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বের করব, তাহলে কি করতে হবে? মূলবিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। অর্থাৎ x এর জায়গাতে 0, y এর জায়গাতেও 0 বসাতে হবে। তাহলে কিন্তু এটাও 0, এটাও 0 এবং এই সবগুলো 0 হয়ে যায়, শুধুমাত্র c থাকে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে স্পর্শকের দৈর্ঘ্য হয় √c, কারণ বাকিগুলো কিন্তু 0 হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য এবং প্রশ্নে দেওয়া আছে যে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে বলতে পারি যে √c ইকুয়াল হচ্ছে 2। তাহলে c এর মানটা আমরা পেয়ে গেলাম 2 স্কয়ার অর্থাৎ 4। এরপরে খেয়াল করো প্রশ্নে আমাদের বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, আর কেন্দ্রকে আমরা প্রকাশ করে থাকি -g, -f এভাবে। তো এই কেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া আছে 1,2, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 1,2, তাহলে এখানে লিখে দিচ্ছি 1,2। তো খেয়াল করো এখান থেকে -g এর মানটা হচ্ছে 1, তাহলে g এর মানটা হলো -1। একইভাবে -f এর মানটা হচ্ছে 2, তাহলে f এর মানটা হচ্ছে -2। তো আমরা যেহেতু g, f এবং c এর মান পেয়ে গিয়েছি, এবার জাস্ট এই তিনটা মান আমরা বৃত্তের আদর্শ ইকুয়েশনে বসিয়ে দিব, তাহলেই কিন্তু সমীকরণটা পাওয়া যাবে। তাহলে সুতরাং আমাদের বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² + 2gx। তো g হচ্ছে আমাদের -1, g এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে হচ্ছে -2x, আমরা পাবো -2x। f এর মানটা হচ্ছে -2, এটা এখানে বসালে আমরা পেয়ে যাব -2 দুগুণে 4y। তারপর হচ্ছে +c, c এর মানটা আমরা পেয়েছি 4, তাহলে +4 = 0। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ। আশা করি সবাই সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো। আর ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।